স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি সুমনা সেমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, হিট স্ট্রোকে ৩ মৃত্যু। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি। তীব্র দাবদাহে ২৭ এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ। ব্রিজ থেকে সেকেন্ড অফিসারের নামতে দেরি হওয়ায় এমভি আবদুল্লাহর জিম্মি দশা, কাল দুবাই পৌঁছবে জাহাজ। সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে ইন্টারনেট সেবায় ধীর গতি, গ্রাহকের ভোগান্তি সমাধানে লাগবে অন্তত ৩ দিন। শ্রমিক নির্যাতনে মালয়েশিয়া ও বাংলাদেশি প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন বিশেষজ্ঞরা, চুক্তিতে ত্রুটি দেখছে বায়রা। এবার পুরো খবর। এ মাসে ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার পূর্বাভাস থাকলেও এরই মধ্যে এই সীমা অতিক্রম হয়েছে। দেশের বেশিরভাগ জায়গায় সহসা বৃষ্টির সম্ভাবনাও দেখছে না আবহাওয়া অফিস। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে কিছুটা বৃষ্টি হলেও তাতে উত্তাপ কমবে না। এদিকে রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় শনিবার ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ফকিরাপুলে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। ২০২৩ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সে সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয় ৪০.৬ ডিগ্রি। এবারও তাপপ্রবাহে পড়ছে রাজধানী। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। যারা সড়কে নামছেন তারা আখের রস কিংবা শরবতে স্বস্তি খুঁজছেন। তীব্র গরমে তো সবার অবস্থাই খুবই খারাপ, মানে অতিরিক্ত তাপমাত্রা, সবাই ঘামতেছি। সো এই গরমে মানুষ ঠান্ডা কিছু খাওয়াতেই স্বস্তি পাচ্ছে। একদম গরমে ক্লান্ত এবং মর্মাহত হয়ে আছি। আমরা গরমে খুব কষ্ট ভোগ করছি। চলাফেরা করা খুব দায়, খুব তাপপ্রবাহ চলতেছে। একটু এটা খালি একটু ভালো লাগে আর কি কিছুক্ষণের জন্য। এবারের তাপপ্রবাহকে অতি তীব্র বলছে আবহাওয়া অফিস। রাজধানীতে মৌসুমের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয় শনিবার বিকেল ৩:৩০টায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা তীব্র তাপপ্রবাহের আওতাধীন। এবং ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ এই সব জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। ভারী বৃষ্টি ছাড়া এই তাপমাত্রা কমবে না, তবে এখনই কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়াবিদরা। জানান, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি হলেও পরিস্থিতি পাল্টাবে না। নরসিংদীতে বৃষ্টি হয়েছে, নারায়ণগঞ্জেও বৃষ্টি হয়েছে, সিরাজগঞ্জে বৃষ্টি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে, সিলেট এবং চট্টগ্রামের অনেক জায়গায় ক্ষুদ্র পরিসরে বৃষ্টি হয়েছে। কিন্তু এই বৃষ্টিটার স্থায়িত্বকাল যেহেতু আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা, সুতরাং এই হালকা শক্তিমাত্রার বজ্রঝড় বিদ্যমান তাপপ্রবাহকে কমিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি। একই সময়ে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি বেশি হচ্ছে। মাস জুড়েই এ অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বইছে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেই রেকর্ড ভেঙেছে যশোরে। সেখানে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি। সারা দেশে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে পাবনা ও গাজীপুরে ২ জনের মৃত্যু হয়েছে। গেল কয়েকদিন ধরেই পাবনায় তীব্র তাপপ্রবাহ বইছে। সূর্যের প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। অসহনীয় গরমে হিট স্ট্রোকে শহরের শালগাড়িয়ায় সুকুমার দাস নামে এক দোকানির মৃত্যু হয়েছে। ওনার আশপাশ থেকে যারা নিয়ে আসছে তারা বলছে যে উনি চা খাচ্ছিলেন, চা খেতে খেতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে সাথে সাথে ওরা নিয়ে আসছে, কিন্তু যখন নিয়ে আসছে তখন অলরেডি আমরা দেখছি যে উনি মৃত। তীব্র তাপপ্রবাহের কারণে যশোরের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। গরমের জন্য হাসপাস করছে, তাই ঠান্ডা হওয়ার জন্য কিছুটা আখের রস কিনে তৃপ্তি মেটানোর চেষ্টা করছে। যেরাম গরম সেইরাম কষ্ট, তাই সামাই জিরুচ্ছে। চুয়াডাঙ্গায় গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তীব্র গরমের প্রকোপ থাকছে সারাদিন। দুপুরের পর থেকে ফাঁকা থাকছে রাস্তাঘাট। মাঠে যেসব শ্রমিক ভাইরা কাজ করছে বা আমরা যারা কাজ করছি ফিল্ডে খুবই সমস্যা, কারণ আমরা কোথাও একটু যে 5 মিনিট দাঁড়াবো সেই ধরনের পরিস্থিতি নাই। প্রচণ্ড কষ্ট হয়, আমরা বের হয়ে আসলে 10টার পরে কাজ করতে হয়, এটা খুব গরমের কারণে সহ্য হয় না। কুমিল্লায় জ্বর, টাইফয়েড সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছে শিশুরা। সুস্থ থাকতে সবাইকে বেশি পানি পানের পরামর্শ চিকিৎসকদের। হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে হব না, বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো। বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না। সুতি কাপড়, ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব। নওগাঁয় তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের মুকুল, ফেটে চৌচির ফসলের মাঠ। সেচে বাড়তি পানির প্রয়োজন হওয়ায় খরচ বাড়ছে কৃষকের। মানুষের কামাই রোজগার কমে গেছে, কামাই করতে পারতেছে না গরমের ঠেলা, মানুষ রিক্সা চড়তেছে না। মনে করেন আম একাই তো মনে করেন বুটা পড়ে যাচ্ছে, মনে করেন নুসা হয়ে মনে করেন একাই পড়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। কাজ শেষে ছায়ার নিচে আশ্রয় খুঁজছেন শ্রমিকরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 24 ঘন্টায় দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার প্রভাব নিয়ে জানাতে যশোর ও বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে তো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এই মুহূর্তে তাপমাত্রা কেমন দেখতে পাচ্ছেন? আর শ্রমজীবী মানুষ যারা ঘরের বাইরে যাচ্ছেন তারা কতটা ভোগান্তির শিকার হচ্ছেন? প্রশাসন কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে? দেখুন, আসলে তাপমাত্রা যখন দুপুর হচ্ছে তখনই কিন্তু সবচেয়ে বেশি থাকছে। এরপরে বিকেলের পর থেকে যখন সূর্য ডুবে যাচ্ছে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসছে। তারপরও সারাদিনের যে আসলে তাপ প্রবাহ বইছে এটির উপরে কিন্তু মানুষের আসলে যে পরিস্থিতি আমি দেখেছি হসপিটালগুলোতে, যে মানুষ কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং জ্বর, নিউমোনিয়া, সর্দি, কাশি সহ অন্যান্য যে ধরনের রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু আমি দেখেছি যে হাসপাতালে অসংখ্য রোগীর আসলে ভিড়, এবং গত সপ্তাহ জুড়ে কিন্তু এই পরিস্থিতি আমি দেখেছি। আমি আপনাকে একটু বলতে চাই যে গত সপ্তাহে কিন্তু যশোরে মাঝারি তাপপ্রবাহ চলছিল, সে সময় কিন্তু 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে। গতকালকেই সেটি 41 ডিগ্রিতে এবং আজকে সেটি 42.6 ডিগ্রিতে এসে ঠেকেছে। মূলত যে জিনিসটি এখনো পর্যন্ত আমি দেখেছি যে যশোর শহরে আগে দিন যত গড়িয়েছে তত কিন্তু মানুষের আনাগোনা বেড়েছিল, কিন্তু সেই জিনিসটি গত কয়েকদিন ধরে কম দেখেছি এবং আজকেও কিন্তু একই পরিস্থিতি দেখেছি। আমি 10:30 বা 11টার পরে যখন শহরে কিন্তু আসলে একেবারেই লোক থাকছে না, গ্রামের পরিস্থিতিও কিন্তু এই মুহূর্তে একই রকম। গ্রামগুলোতে দেখা গেলে এখন ধান কাটার মৌসুম চলছে পুরোপুরি, কিন্তু সেখানে কৃষকরা আসলে যে ধান কেটে ঘরে তুলবেন সেই পরিস্থিতিও কিন্তু আমি দেখেছি যে তুলনামূলক তারা তাদের যে কাজের স্পৃহা সেটি কিন্তু অনেকাংশেই হারিয়ে ফেলেছেন। পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে যেভাবে আছে সেভাবে কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নজরদারি চোখে পড়েনি। যদিও চিকিৎসকরা যারা আসলে তাদের কাছে সেবা নিতে যাচ্ছেন তাদেরকেই কেবলমাত্র এই পরামর্শগুলো দিয়ে থাকছেন যে কিভাবে এই অতিরিক্ত পানি খেতে হবে, বেশি বেশি ঠান্ডা জায়গায় থাকতে হবে, বাইরে বিনা প্রয়োজনে বের হওয়া যাবে না। এগুলো কিন্তু আসলে শুধুমাত্র এখনো পর্যন্ত যারা সেবা নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। এছাড়া যদি প্রশাসনের পক্ষ থেকে বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। জিয়াউল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার বগুড়ার পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় কতটা গরম অনুভূত হচ্ছে, আর ফসলের মাঠে কোনো প্রভাব পড়ছে কিনা, লোডশেডিং কি হচ্ছে? আপনার শেষের প্রশ্নটাতে যদি শুরু করি তাহলে বলতে হবে যে বগুড়ায় লোডশেডিং এবার খুব কম, যার ফলে একটা ইতিবাচক প্রভাব রয়েছে সেচ যন্ত্রগুলোর উপরে। আপনি জানেন যে এই তীব্র গরমের কারণে বা রোদের কারণে যখন একটা পানির চাহিদা বেড়ে গেছে, সেই পরিস্থিতিটা মোকাবেলা করবার মতো অবস্থা এখন বগুড়ার বিদ্যুতে রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত আমি কয়েকটি জায়গায় কথা বলেছি, বিশেষ করে ধান প্রধান এলাকাগুলোর মধ্যে রয়েছে নন্দীগ্রাম, কাহালু, ধূপচাচিয়া, সেসব এলাকায় আমি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে
বিদ্যুৎ পরিস্থিতি সেখানে ভালো থাকায় খেতে পানি দেবার যে বিষয়টি সেটি বেশ সচ্ছলভাবে বা স্বাচ্ছন্দ্যে করতে পারছে বা চালিয়ে যেতে পারছেন চাষিরা। আরেকটা বিষয় আপনি জানতে পারছেন যে এইটির প্রভাব কেমন। আমি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি গতকাল। তিনি যেটি বলেছেন যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদেরকে তাপমাত্রা থেকে রক্ষা করা। এই কারণে তিনি একটি পরামর্শ দিয়েছেন যে যতটা সম্ভব বাড়ির ভিতরে বা ঘরের ভিতরে থাকা উচিত। পাশাপাশি যখনই কোনো রোগের লক্ষণ দেখা যায়, বিশেষ করে ডায়রিয়ার মতো রোগ, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ তিনি নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সাথে তিনি এটিও বলেছেন যে বাজারের খোলা এবং বাসি খাবার যেগুলো 2-1 দিন আগে, সেগুলো যেন কোনোভাবেই কেউ না খায়, এই বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েছেন। একই সাথে তার পরামর্শটা এরকম রয়েছে যে এখন এই তীব্র গরমের সময় বাইরে শরবত দেখতে পাই, বিভিন্ন জিনিসের জুস দেখতে পাই, বিভিন্ন ফলের জুসের কথা হয়, এই বিষয়গুলোকে তিনি এড়িয়ে পরামর্শ দিয়েছেন। কারণ এগুলোতে যে পানিগুলো ব্যবহার হয়, সেই পানি যদি কোনো কারণে জীবাণুমুক্ত না হয় তাহলে যে কোনো সময় ডায়রিয়া বা পানিবাহিত রোগ দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে রোগীর কষ্ট অনেকটা বেড়ে যাবার আশঙ্কার কথাই তিনি বলেছেন। আর কৃষিক্ষেত্রে আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছি গতকাল, যিনি এখানে উপপরিচালক রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোহাম্মদ মতলুবুর রহমান, তিনি বলেছেন যে তাপমাত্রা যদি কোনো কারণে 40 ডিগ্রি পার হয়ে যায় এবং সেটি যদি টানা কয়েকদিন অব্যাহত থাকে তাহলে ধানের উপরে তার একটা প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এখন পর্যন্ত কৃষির উপরে অবস্থা বেশ ভালো বলে তিনি জানিয়েছেন। তবে তার পরামর্শ খেতে যেন পানি রাখা হয়, কমপক্ষে জমির মাটিটা যেন ভেজা থাকে, ফেটে না যায়, এই বিষয়টাকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন। যশোর এবং বগুড়া থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। তীব্র গরমের কারণে স্কুল কলেজের ছুটি 27 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন ক্লাস শুরু হবে 28 এপ্রিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দুপুরে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এদিকে তীব্র গরমে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈশাখের শুরু থেকেই গ্রীষ্মের রুদ্ররূপ দেখেছে রাজধানী সহ সারা দেশ। তাপপ্রবাহে পড়ছে জনপদ। ঈদের ছুটি শেষে এই তীব্র গরমের মধ্যেই 21 এপ্রিল ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সারা দেশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠায় ছুটি বাড়ল আরও 7 দিন, অর্থাৎ স্কুল কলেজ বন্ধ থাকছে 27 এপ্রিল পর্যন্ত। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের আলোকে আগামী কয়েকটা দিবস বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। অবস্থার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত, অবস্থার পরিবর্তন ঘটলে আমরা সেটা আবার পুনর্বিবেচনা করব। এদিকে অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বয়স্ক শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা আরও 1 সপ্তাহ স্কুলগুলোকে বন্ধ করার নির্দেশ দিচ্ছি। সুতরাং এবং আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য, যেন যারা বয়স্ক এবং শিশু তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায়। এবার তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গত বছরও গরমের কারণে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছিল। আল আমদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এজন্য পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ব দরবারে দেশকে এগিয়ে নিতে খেলাধুলা বড় ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া দেশীয় খেলাকে সমান সুযোগ দেওয়ার তাগিদও দেন সরকার প্রধান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের ফাইনাল। খেলা দেখতে শনিবার বিকেলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরমের কারণে ম্যাচের সময় 10 মিনিট কমিয়ে 40 মিনিট করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল স্কুলকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাটের পাটগ্রামের টেপুরবাড়ি বিকে স্কুল। এই মাঠে একই দিন সকালে বঙ্গবন্ধু গোল্ড কাপ 2023 টুর্নামেন্টের ফাইনাল হয়। সেখানে রংপুরের মিঠাপুকুরের তামিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারায় জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়ি স্কুল। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে উৎসাহিত করেছে খেলাধুলাকে। খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। দেশীয় খেলায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান। বলেন, এর মাধ্যমে শিশুদের মেধা আরও বিকশিত হবে। ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। টুর্নামেন্টে অংশ নেওয়া ছেলেমেয়েদের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে প্রাণী সম্পদের উৎপাদন আশাব্যঞ্জক। এর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে এ খাতের উন্নয়ন আরও অনেক বাড়বে বাজার। শনিবার দোহার ও নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাণী সম্পদে ভরবো দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হয় প্রাণী সম্পদ প্রদর্শনীর। প্রদর্শিত হয় স্থানীয় অর্ধশত খামারের দেশি বিদেশি বিভিন্ন জাতের গবাদি পশু পাখি। উদ্বোধন করে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। কথা বলেন উদ্যোক্তাদের সাথে। এ সময় তিনি স্থানীয় খামারিদের সুবিধার্থে তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান। উৎপাদনটা আমরা বাড়াইতে পেরেছি, এখন কিন্তু এখান থেকে ভ্যালু এডিশন আরও যদি আমরা পণ্যগুলি তৈরি করতে পারি এবং তার সাথে যারা এই ছোট ছোট খামারগুলি আছে যারা এই কাজ করতেছেন তাদের কিন্তু মার্কেটিংয়ের জন্যেও, বাজারজাত করার জন্যেও তাদেরকে কিন্তু আমাদের সাহায্য করতে হবে এবং বাজারের সাথে তাদের লিঙ্কেজ একটা করে দিতে হবে। এরপর দোহারে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যান সালমান এফ রহমান। সেখানে দর্শকদের নজর কাড়ে দেশি বিদেশি নানা জাতের প্রাণী। স্থানীয় খামারিদের নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নারী উদ্যোক্তাদের আরো সম্পৃক্ত হতে আহ্বান জানান। অনেক খামারি যারা আছেন তারা নারী উদ্যোক্তারা আছেন এবং আমি মনে করি এখানে এই খাতে কিন্তু নারী উদ্যোক্তাদের কাজ করার অনেক সুযোগ আছে। তো সবকিছু নিয়েই আমি মনে করি এই খাতে আমাদের অনেক সফলতা অর্জন করার আমাদের সুযোগ আছে। অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে সফলতা অর্জনের জন্য স্থানীয় খামারিদের সনদ প্রদান করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দোহার, ঢাকা। সোমালিয়ার জলদস্যুরা ধেয়ে আসছে দেখে একজন বাদে অন্য সব নাবিক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জাহাজের সুরক্ষিত নিরাপত্তা কক্ষ বা সিটাডলে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু জাহাজের উপরিভাগ বা ব্রিজে থাকা সেকেন্ড অফিসারের নামতে কয়েক মিনিট দেরি হওয়ায় অস্ত্রের মুখে গোটা জাহাজই জিম্মি করে নেয় জলদস্যুরা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই তথ্য দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ। জাহাজটি রোববার সন্ধ্যা 6টা নাগাদ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছার কথা রয়েছে। গত 12 মার্চ সন্ধ্যায় দুবাই যাবার পথে ভারত মহাসাগরে একটি মাছ ধরা ট্রলার থেকে জলদস্যুদের দ্রুত গতির নৌযান নামানোর দৃশ্য দেখতে পান এমভি আবদুল্লাহর ডিউটি অফিসার। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি জাহাজের অ্যালার্ম বাজিয়ে দিলে 20 জনই আশ্রয় নেন সিটাডলে। সিটাডলের কাছে ছিলেন ক্যাপ্টেন আব্দুর রশিদ, যিনি শিপ সিকিউরিটির বোতাম টিপে জলদস্যু আক্রান্ত হবার বিষয়টি জাহাজ মালিক সহ সংশ্লিষ্টদের জানিয়ে দেন। কিন্তু জাহাজের উপরের তলার ব্রিজ থেকে বিএইচএফ এর সাহায্যে আশেপাশের নৌবাহিনীর সহায়তায় চেষ্টা করেছিলেন সেকেন্ড অফিসার। তার কয়েক মিনিট দেরির কারণে প্রথম জিম্মি হন সেকেন্ড অফিসার। সিটাডেলে অলরেডি 20 জন ঢুকা ছিল, একজন সেকেন্ড অফিসার ছিল সেই উপরে ব্রিজে, ওই যে যেখান থেকে জাহাজ চালায়, ওরও ধরে বলছে স্যার আপনি আসেন আমাকে মেরে ফেলবে, এই ডাকাতটা ধরে বলছেন জলদস্যুরা। তারপর আমি কি করবো, এখন ওরা বাঁচাতে দেবো না, তারপর আমি যে সারেন্ডার। আমাদের দুজনকে বলছে তখন ওই সবাইকে ডাকো ক্রুকে, মানে ক্রু কল, তারপর সবাই আমি ডাকছি, তখন সিটাডেল থেকে সবাই চলে আসছি। আশেপাশের কোস্টগার্ড নৌবাহিনীকে ডেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানান ক্যাপ্টেন। ওইখানে তো কারো আমরা হেল্প পাইনি, কোনো ওই যে কোস্টগার্ড নেভি এগুলো ছিল না, ওদের সাথে যোগাযোগ করছে, কেউ আমাদেরকে আনসার দেয়নি। সিটাডলে বসে কিভাবে কাজ করা যায় তার ব্যাখ্যাও দেন ক্যাপ্টেন রশিদ। তো আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল সিটাডেলে। ওখানে আপনার স্যাটেলাইট ফোন থাকে,
হ্যাঁ, ওখানে আমাদের খাওয়া দাওয়া ছিল, ওখানে অনেকগুলো ডোর আছে, এই লোহার দরজা আছে যাতে আপনার গুলি মারলে দরজা নষ্ট হবে না, স্পেশাল ডোরও আছে। 72 আওয়ার্স থাকার একটা সব মজুদ থাকে, সব সরঞ্জাম। ফাইনাল হচ্ছে আমরা সিটাডেলে সবাই ঢুকে যাব, ইঞ্জিন বন্ধ করে দেবো, ব্ল্যাক আউট করে থাকবো, আমরা ওখানে আশ্রয় নেব। জিমি জাহাজের নাবিকরা আরও জানিয়েছে দস্যুদের কাছে M60, AK-47, রকেট লঞ্চারের মতো ভারী অস্ত্র ছিল। জাহাজটিকে ঘিরে বিভিন্ন দেশের নৌবাহিনীর টহলের সময় বড় মেশিনগানও বসিয়েছিল জাহাজে। 2010 সালে ভারত মহাসাগর ধরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সোমালিয়ার জলদস্যুদের আক্রমণের হার হঠাৎ বেড়ে যাওয়ায় এই রুটের প্রতিটি জাহাজে সিটাডল স্থাপন করা হয়। MV আবদুল্লাতেও সিটাডল সুবিধা ছিল, যা কাজে লাগানো যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক শোষণ ও নির্যাতনে দুদেশের প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এ চক্র নিয়ন্ত্রণে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। আর ত্রুটিপূর্ণ সমঝোতা চুক্তি শ্রমিক শোষণের অন্যতম কারণ বলছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রা। এর আগে এক বিবৃতিতে শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। বর্তমানে 12 লাখের বেশি কর্মী রয়েছে দেশটিতে। উন্নত জীবনের আশায় বড় অঙ্কের অর্থ দিয়ে মালয়েশিয়া গেলেও অনেকে কাজ না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। শুক্রবার এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বেশিরভাগ বিদেশি শ্রমিক কর্মহীন, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হচ্ছেন। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের ভুয়া নিয়োগ দিয়ে প্রতারণা করছে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তা সহ প্রভাবশালী কিছু চক্র। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দোষীদের আইনের আওতায় আনা সম্ভব নয় বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা। মুষ্টিমেয় কিছু রিক্রুটিং এজেন্সি এই ব্যবসাটিকে নিয়ন্ত্রণ করছে। এখন সেটিকে পাশ কাটিয়ে যাওয়া আবার সরকারের পক্ষেও কিছুটা কঠিন। যেই ব্যক্তি এটার সাথে জড়িত থাকুক না কেন, তিনি যতই ক্ষমতাধর হন না কেন, সেটা মালয়েশিয়ায় হোক বা বাংলাদেশে হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু এটি সমাধানের চেষ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। আর বায়রা বলছে, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রুটিপূর্ণ সমঝোতা চুক্তি শ্রমিক শোষণের অন্যতম কারণ। তাদের পছন্দ মতো বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে 10 জনকে নিয়োগ দেবে। তো এখন মালয়েশিয়া সরকার কিভাবে আমাদের দেশের রিক্রুটিং এজেন্সিকে চিনবে, এটা আজ পর্যন্ত বোধগম্য হয় নাই। যদি ক্লসটা এভাবে দিত যে বাংলাদেশ সরকারের মনোনীত 10 জনকে আমরা দেব, সেটা একটা কথা থাকতে পারতো। তো এটা একটা অদৃশ্য কারণ, ঠিক বুঝে নেবেন কেন, কারণ মানি টক্স, মাল্টিপল বেনিফিশিয়ারি। দেশটিতে উচ্চ অভিবাসন ব্যয়ের জন্য দুদেশের সিন্ডিকেটকে দুষছে বায়রা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজ ও টি-20 বিশ্বকাপ সামনে রেখে 34 ক্রিকেটারের ফিটনেস পরখ করেছে বিসিবি। ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্টের আওতায় শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 1600 মিটার দৌড়ে অংশ নেন জাতীয় দলের তারকারা ছাড়াও সম্ভাব্য ক্রিকেটাররা। তবে ছিলেন না সাকিব, তাসকিন সহ 5 ক্রিকেটার। ক্রিকেট না ফিরলেও দীর্ঘ 19 বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে পা রাখেন জাতীয় দলের ক্রিকেটাররা। স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে 34 ক্রিকেটার। ফিটনেস টেস্টে এই প্রথম নতুন অভিজ্ঞতার মুখোমুখি টাইগার তারকারা। সামনে টি-20 বিশ্বকাপ থাকায় ক্রিকেটারদের ফিটনেসে এবার ব্যতিক্রমী উদ্যোগ বিসিবির। শান্ত, মুশফিক, শরীফুলদের ফিটনেস সঠিকভাবে পরখে অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক টেস্টিং মেথড। মূল প্রতিযোগিতার আগে ওয়ার্ম আপ সাইফুদ্দিন মিরাজদের। শর্ট রানিংয়ে নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নেন শান্ত, মাহমুদুল্লাহ, মুশফিকরা। 4 চক্করে দৌড়াতে হবে 1600 মিটার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে ভিন্ন চ্যালেঞ্জ ক্রিকেটারদের। 2 গ্রুপে ভাগ হয়ে শুরু হয় আসল পর্ব। প্রথম গ্রুপ থেকে সবাইকে পেছনে ফেলেন পেসার তানজিম সাকিব। দ্বিতীয় গ্রুপের দৌড়ে জয়ী আরেক পেসার নাহিদ রানা। তবে সবার মাঝে আলাদা করে নজর কেড়েছেন মাহমুদুল্লাহ। 38 বছর বয়সেও হাল ছাড়েননি। সব শেষে হলেও 1600 মিটার দৌড়ের পরীক্ষায় পাস সাইলেন্ট কিলার। নতুন পদ্ধতিতে ক্রিকেটারদের ফিটনেসে খুশি ম্যানেজমেন্ট, দেখছেন উন্নতির জায়গাও। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে, হ্যাঁ, তো তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে,
বাট আমার মনে হয় যে না, অল ওভার দে গুড। এদিকে জাতীয় দলের জার্সিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার সুযোগ না হলেও ক্রিকেটের পূর্বের এই স্টেডিয়ামের স্মৃতিচারণ করেন শাহরিয়ার নাফিস। ন্যাশনাল টিমের আমি এখানে কোনো খেলা পাইনি, এটা আমার একটা বড় আফসোস। বাট বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা শুধু আমার না, বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম। সো এখানে আসলে আপনার ভালো না লেগে না যাওয়ার কোনো সুযোগই নেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ধাপ শেষে মিরপুর ইনডোরে ফিটনেস পরীক্ষার বাকি পর্বে অংশ নেন ক্রিকেটাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগে। টানা ম্যাচ নয়, 2 দিন করে বিরতি পাবেন ক্রিকেটাররা। আপাতত 2 ম্যাচের সূচি দেওয়া হয়েছে। 22 এপ্রিল শুরু সুপার 6-এর খেলা। লিগ নিয়ে বিতর্ক কমলেও আরও সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিসিডিএম। এমন দৃশ্য প্রিমিয়ার লিগে নিয়মিত। কিছুক্ষণ পর পর পানির জন্য ক্রিকেটার আম্পায়ারদের হাহাকার। তীব্র তাপদাহে 100 ওভারের ম্যাচ খেলা যেন শাস্তি, ইনজুরির শঙ্কা। সুপার 6-এর ম্যাচ দ্রুত শেষ করার পরিকল্পনা ছিল সিসিডিএমের। সেই ভাবনা থেকে সরে এসেছে কর্তারা। আপাতত 2 ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছে। আমরা 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট 3টা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখে। প্লেয়ার গরমের কারণে ইনজুর্ড হয়ে গেছে, সো তাদেরকে পুরো টিম হিসেবে খেলানোর ব্যাপারটা ওরাই আসলে পুট আপ করেছে। সো ওরা ফাইনালি যেটাতে এগ্রি করেছে, আমরা ওটাতেই এগ্রি করে গেছি। আগের তুলনায় বিতর্ক কমেছে, তবে একেবারে নেই সেটাও বলা যাবে না। বিকেএসপিতে ম্যাচ আয়োজন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত ও মুগ্ধর কনকাশন সাব নামা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি এই ভেন্যুটাকে ইউজ করার, তারপরে হচ্ছে আমাদের ফতুল্লাটাকে ইউজ করার, তারপরে আমরা বিকেএসপিতে যাই। এখন যখন ন্যাশনাল টিম বা আদার টুর্নামেন্টের জন্য এই ভেন্যুটা অকুপাইড থাকে, তখন তো আমাদের কাছে বাকি 3টা ভেন্যু ছাড়া আর কোনো অপশন থাকে না। মিরপুরের মতো সুযোগ সুবিধা বিকেএসপি অথবা ফতুল্লাতে নেই। দলগুলো দাবি জানিয়েছে ভেন্যু, ড্রেসিং রুম, ডাগ আউটের উন্নতি। সিসিডিএম আশ্বাস দিয়েছে দ্রুত দাবি মেটানোর। ক্লাবগুলোর ফ্যাসিলিটিস নিয়ে কিছু অবজারভেশন ছিল, প্লাস গরমের জন্য তারা কিছু এক্সট্রা জিনিসপত্র চেয়েছে, সেগুলো আমরা মিটিং আলোচনা করে এনশিওর করলাম ওগুলো যাতে অ্যাভেলেবল থাকে ফ্রম নেক্সট ম্যাচ। কোথাও তো এসি কাজ করছে না, কোথাও এক্সট্রা ফ্যান দরকার, কোথাও একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার এই গরমের জন্য, সেই জিনিসগুলো নিয়ে আলাপ হয়েছে, সেগুলো গ্রাউন্ডস কমিটির সাথে আলাপ হয়েছে, সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করি। গেল 3 বছর ধরে সব দিক দিয়ে উন্নতির পথে রয়েছে ডিপিএল। সামনের বছর আরও বেশি জমজমাট হবে, এমনটাই বিশ্বাস সালাউদ্দিনের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের প্লে অফ ম্যাচ নিয়ে জটিলতা। গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড় না থাকায় রোববার শিরোপা নির্ধারণী ম্যাচ পেছাতে চায় আবাহনী মেরিনার্স। আপাতত ক্লাবগুলোর এমন সিদ্ধান্তে আপত্তি নেই ফেডারেশনের। লিগ কমিটির বৈঠকে সমাধান না হলে কার্যনির্বাহী বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। ঘটনাবহুল প্রিমিয়ার লিগ হকি শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। সমান 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী মেরিনার্স। চ্যাম্পিয়নের খোঁজে প্লে অফে ভাগ্য নির্ধারণের লক্ষ্য ফেডারেশনের, তবে সেখানেও দেখা দিয়েছে জটিলতা। প্লে অফের দিনক্ষণ ঠিক হয় রোববার। ফেডারেশন থেকে শুক্রবার রাতে 2 দলকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। তবে বিদেশিসহ আবাহনী মেরিনার্স বিমান বাহিনীর 6 খেলোয়াড়কে এদিন পাবে না, তাই ম্যাচটি পেছাতে চায় 2 দল। গতকাল রাত্রেই আমাদের 2টা ইম্পর্টেন্ট প্লেয়ার এবং 11-এর প্লেয়ার বিমান বাহিনীর হেডকোয়ার্টারে জয়েন করছে। পাশাপাশি আজকে আমাদের বিদেশি প্লেয়ার চলে গেছে। এখন এই পরিস্থিতিতে আমাদের আগামীকালকে খেলা কোনো সুযোগ নেই। বিমান বাহিনীর টিম আসার আগ পর্যন্ত তো তার খেলা সম্ভব হচ্ছে না। যদি 10 দিনের কোনো ব্রেক হয় বা ফেডারেশন যদি চায় যে আমরা প্লে অফ করবো, আর শুধু আমরা চাইলে তো না, আমাদের অপোনেন্ট টিম যদি তারাও খেলতে আগ্রহী থাকে, তাহলে আমরা অবশ্যই খেলবো। অপোনেন্ট ক্লাব আমাদের এটা অফিসিয়াল যারা আমাদের হায়ার অথরিটি রয়েছে তাদের সিদ্ধান্ত, যে অপোনেন্ট ক্লাব বা যুগ্ম চ্যাম্পিয়নশিপ আমরা নিতে আগ্রহী না। লিগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। সমাধান না মিললে কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তারা যে অপারগতা প্রকাশ করে তারা যে চিঠিটুকু আমাদেরকে দিয়েছে, সেটা লিগ কমিটি জরুরি ভিত্তিক তারা মিটিং করবে। বাইলের জন্য যে লিগ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে, আর যদি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তারা সেই জিনিসটাকে জিবিতে প্রেরণ করবে। জিবিতে বোর্ড মিটিংয়ের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো চূড়ান্ত জায়গায় পৌঁছাবো। ঢাকা ডার্বিতে মারামারি কাণ্ডে মাঠ ছাড়লেও পুনরায় ম্যাচ আয়োজনে 24 ঘন্টার মধ্যে আবেদন করেনি মোহামেডান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমি উই-5 এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সারা দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিয়েছে। শুক্রবার রাত 12টার দিকে সাবমেরিন কেবল কাটা পড়ায় ইন্টারনেট যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। তারা বলছে সমস্যার সমাধানে 3 দিনের বেশি সময় লাগতে পারে। এদিকে সময় বাড়ার সঙ্গে ইন্টারনেটের সমস্যা বাড়তে পারে জানিয়ে দ্রুত বিকল্প পথ খোঁজার তাগিদ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত সিমি উই-5 সাবমেরিন কেবলটি কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশে যুক্ত। এটির মাধ্যমে 1600 জিবিপিএস ডেটা সংযোগ পায় দেশ। তবে শনিবার থেকে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানান, শুক্রবার রাত 12টার দিকে সিঙ্গাপুরে সিমি ইউ-5 এর ফাইবার কেবল কাটা পড়ে। লাইনটি মেরামতে 3 দিনের বেশি সময় লাগতে পারে। এই সময়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে চেষ্টা চলছে, জানান তিনি। এটা কুয়াকাটা থেকে সিঙ্গাপুরে সরাসরি কানেক্টেড। সিঙ্গাপুর এন্ডে, সিঙ্গাপুর প্রান্তে কেবলটা ফাইবার কেবল কাটা পড়ে। আমরা কনসোর্টিয়ামের সাথে যোগাযোগ অব্যাহত আছে। নর্মালি কয়েকদিন লেগে যায় এটা রেস্টোর করতে। ওই কনসোর্টিয়ামে ওই শিপ অ্যারেঞ্জ করে আর সেটা আইসা পরে মেনটেন করে, এটা মেনটেনেন্স করে। এদিকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে বিঘ্ন ঘটায় ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। সময়ের সাথে সমস্যা আরও প্রকট হবে। গ্রাহক ভোগান্তি কমাতে বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহের তাগিদ তাদের। এখনো ইম্প্যাক্টটা হয়তো আপনারা কিছুটা পাচ্ছেন, ওয়ার্কিং ডে যেহেতু না, কনজাম্পশনটা একটু কম আছে। বাট আপনি যখন পিক টাইম, আই মিন লাইক 6 PM থেকে কিন্তু এটার এফেক্টটা বুঝবেন। অলরেডি আমাদের কাছে কমপ্লেন আসা শুরু হয়েছে। এই সার্ভারগুলোতে তারা লেটেন্সি হাই পাচ্ছে এবং স্লো পারফরমেন্স পাচ্ছে। আইএইচজিরা যদি আমাদেরকে এই সহযোগিতাটুকু করে যে খুব সহসাই যদি তারা ব্যান্ডউইথটা বিকল্প ওয়েতে বাড়ানোর ব্যবস্থা করে, তাহলেই আমরা হয়তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবো। দেশে বর্তমানে 5000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়। 2025 সালের মধ্যে সিমি ইউ-6 কেবলের মাধ্যমে তৃতীয় সাবমেরিন লাইনে আরও 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ যোগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন কোটি মানুষ। তাদের অনেকেই নওগাঁ হয়ে পাড়ি জমান বালুরঘাটে। নওগাঁয় প্রতীকী পদযাত্রায় স্মরণ করা হলো শরণার্থীদের সেই দুঃসহ যাত্রার স্মৃতি। এ যেন হঠাৎ করেই বইয়ের পাতা উল্টানো। 53 বছর আগে পূর্বপুরুষরা যে পথ ধরে প্রাণ বাঁচাতে সহায় সম্বল নিয়ে ছুটে গেছেন, সেই একই পথ ধরে হাঁটলেন নতুন প্রজন্মের মানুষ। ফিরিয়ে আনা হলো যন্ত্রণাময় সেই অভিজ্ঞতার স্মৃতি। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস অত্যাচার নিপীড়ন থেকে বাঁচতে 71-এর এপ্রিলে এই পথ দিয়েই ভারতের বালুরঘাটে আশ্রয় নেন লাখো শরণার্থী। তাদের সেই দুঃসহ যাত্রা ও অবর্ণনীয় দুর্দশা স্মরণে শনিবার নওগাঁয় আয়োজিত হল রোড টু বালুরঘাট নামে প্রতীকী পদযাত্রা। 21শে পরিষদ আয়োজিত পদযাত্রায় ফুটে ওঠে শরণার্থীদের ক্লান্তি ও দুর্ভোগ দুর্দশার চিত্র। আমরা জানতে পারছি সেই সময় কি হয়েছিল, কিভাবে মানুষ তাদের জীবনকে রক্ষা করার জন্য এদেশ থেকে ইন্ডিয়াতে আশ্রয় গ্রহণ করেছিল। আমরা শরণার্থী সেজেছি এবং আমরা কিছুটা হলেও হৃদয়ে অনুধাবন করেছি সেই সময়ের মানুষের কষ্টটা। নতুন প্রজন্মকে 71-এর দুর্দশার কথা আবারও জানানো এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ, বলছেন আয়োজকরা। সেই সময় দেশের মাটি ছেড়ে, দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয় জীবন বাঁচানোর তাগিদে। এই যাওয়ার যে চিত্র, সেটা খুবই ভয়াবহ এবং খুব কঠিন। প্রতিমধ্যে অনেকে রেপ হয়েছে, প্রতিমধ্যে অনেকে হারিয়ে গেছে, প্রতিমধ্যে অনেকে মেরে ফেলা হয়েছে, তাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। এই যে চিত্রটা আজকে তরুণ প্রজন্ম তো এটা জানে না। শরণার্থীদের মতো বেশ ধরেই 3 কিলোমিটার সড়কে প্রতীকী পদযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের কয়েকশো মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।